জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের প্রতারণা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংস্কার জরুরি, ফের মন্তব্য বিরোধী দলীয় নেতার। জ্বালানি সাশ্রয়ে মহানগরীর স্কুলে অনলাইন অফলাইনে পাঠদান পরিকল্পনা, এপ্রিলেও তেল সংকট না থাকার আশ্বাস জ্বালানি বিভাগের। বর্তমান বাস্তবতায় বাজেট প্রণয়ন চ্যালেঞ্জিং, মন্তব্য ডক্টর দেবপ্রিয়। স্থায়ী সমাধানে স্বল্প ও মধ্যমেয়াদী কাঠামো তৈরির পরামর্শ। এবং অনিয়ম দুর্নীতি বরদাস্ত না করার হুঁশিয়ারি পানি সম্পদ মন্ত্রীর। পরিবেশের ভারসাম্য রক্ষায় দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, জানালেন আইনুল নিশাত। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর জনগণের দেয়া গণভোটকে সংহতি জানিয়ে সংবিধান সংস্কার করা জরুরি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদে প্রথম অধিবেশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। সংবিধান সংস্কার কমিশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ কেবল একটি প্রশাসনিক আদেশ, যার কোনো আইনি বৈধতা নেই। এটি অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দলিল বলেও মন্তব্য করেন তিনি। এই আদেশটা রাষ্ট্রপতির অধ্যাদেশ না হওয়ার কারণে 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হলেও সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না, কারণ এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এদিকে বিরোধী দলীয় প্রধান ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, এটি পুরো জনগণের আন্দোলন। জনগণের দেয়া গণভোটকে সংহতি জানিয়ে সংবিধান সংস্কার করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। এই আন্দোলন শুধু মুষ্টিমেয় কিছু যুব সমাজ সম্পৃক্ত ছিলেন না, বরঞ্চ এই আন্দোলনে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, মোটে, মাঝি, মজুর, ছাত্র জনতা সবাই সম্পৃক্ত হয়েছিলেন। দুধের শিশু নিয়ে মাও রাস্তায় নেমে এসেছিলেন। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে নতুন উদ্যোগের কথাও জানিয়েছেন সরকার। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করতে যাচাই বাছাই কার্যক্রম চলছে বলেও জানান মুক্তিযোদ্ধা মন্ত্রী। মুক্তিযোদ্ধা যারা বিভিন্ন ভাবে তারা মুক্তিযুদ্ধের তালিকাভুক্ত হয়েছেন, এই ধরনের অমুক্তিযোদ্ধা যারা তন্তর মন্তর দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত হয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং তারাও নিজেরা বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছেন অবৈধভাবে, আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এপ্রিল মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম। বিকেলে এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানায় জ্বালানি বিভাগ। এদিকে বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইনে ক্লাস ও বাকি 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জরুরি সভায় এই প্রস্তাব দেওয়া হয়। চূড়ান্ত হলে অনলাইন ক্লাসের বিষয়টি সব শিক্ষা প্রতিষ্ঠানকে জানানো হবে। দেশে বর্তমানে 1,92,919 মেট্রিক টন পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েল মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব আশ্বস্ত করে বলেন, মার্চে জ্বালানি তেল নিয়ে সমস্যা হয়নি, এপ্রিলেও হবে না। এদিকে অবৈধ মজুতের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা এবং জ্বালানি সাশ্রয়ে মহানগরীর স্কুল কলেজে অনলাইন অফলাইন ক্লাস নেয়ার কথা ভাবছে সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীকে সাথে নিয়ে তানজিদ ভুইয়ার রিপোর্ট। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বৈশ্বিক জ্বালানি সংকটে মহানগরীর স্কুলে অনলাইন অফলাইনে পাঠদানের ব্যাপারে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে।
সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। এ সময় মন্ত্রী বলেন, বেশিরভাগ অভিভাবক অনলাইন ক্লাসের পক্ষে, তবে সরকার এর পাশাপাশি অফলাইনেও পাঠদানের কথা ভাবছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হবে বলে জানান তিনি। নেক্সট ক্যাবিনেট মিটিং ডিসকাশন হবে, উইল প্রপোজ। মাননীয় প্রধানমন্ত্রী ডিরেকশন দিয়েছেন আমাদেরকে, সেই উনার ডিরেকশন অনুযায়ী আমরা কাজ করছি। নট দ্য ইউনিভার্সিটি, আই এম টকিং অ্যাবাউট দ্য স্কুল সিস্টেমের মধ্যে করছি। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, অল মিডিয়াম, স্পেশালি দ্য মেট্রোপলিটন সিটির কথা আমরা বলছি। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। চলমান জ্বালানি সংকট মোকাবিলায় দিক নির্দেশনা দেন সরকার প্রধান। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, তেল মজুত ও অনিয়মের অভিযোগে ৩,৫৫৯ অভিযানে মামলা হয়েছে ১,২৪৪টি। তেলের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে পরিস্থিতি উন্নতির আশা জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। ৩০ মার্চ ২০২৬ আমাদের উদ্ধারকৃত জ্বালানি তেলের পরিমাণ হচ্ছে টোটাল ৮৭,৭০০ লিটার। এর মধ্যে ডিজেল ৬৭,৪০০ লিটার, অকটেন ৬,৪৪৪ লিটার, পেট্রোল ১৩,৮৫৬ লিটার। মামলার সংখ্যা হয়েছে ১২৪৪, সর্বমোট অর্থদণ্ড হয়েছে ৮৪,৫১,০০০, কারাদণ্ড দেওয়া হয়েছে ১৯ জনকে। পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিকে সচিবালয় থেকে বের হওয়ার সময় পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের দাবি দেওয়া মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা সহ সারা দেশে আতঙ্ক ছড়াচ্ছে হাম। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল ও ময়মনসিংহে আক্রান্তের হার বেশি। এসব জেলার প্রতিটি হাসপাতালে বেড়েছে হাম আক্রান্ত রোগীর চাপ। হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর দাবি রোগী এবং স্বজনদের। আর হাম হলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন বিজন কুমার। দুশ্চিন্তা বাড়াচ্ছে সংক্রামক রোগ হাম। বেশি তাণ্ডব চালাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল ও ময়মনসিংহে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী চলতি মাসে এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই পরিস্থিতি উত্তরের বিভিন্ন জেলায়। জ্বর ঠান্ডা হয়েছে, 3 দিন হয়েছে আসা ভর্তি হয়, আবার হাম হয়েছে। 3 জন এর ডাক্তার, আমরা এখন অসুস্থ হয়ে পড়ছি। বাচ্চাদের 3 জন একভাবে থাকতে পারতেছে, আমার অনেক কষ্ট হইতেছে। এদিকে বরিশাল, ময়মনসিংহ ও মৌলভীবাজারের মানুষও আতঙ্কিত হামের প্রাদুর্ভাবে। এসব জেলার প্রতিটি হাসপাতালে শতাধিক রোগী ভর্তি রয়েছে হামে আক্রান্ত হয়ে। জ্বর, ঠান্ডা, কাশ, বাদে শরীরে ফুসুরি বেরিয়েছে, বাদে হাসপাতালে নিয়ে আসছি। প্রথমে বাবুর জ্বর হয়েছিল, জ্বর থেকে হাম বেড়েছে, মেডিকেল নিয়ে আসি। ঢাকার হাসপাতালেও হামে আক্রান্ত রোগীর ভিড়। চলতি বছরে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে 23 জনের মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে রোগী এসেছে 5 শতাধিক। বাচ্চার হাম উঠছে, বেড টেড পাইনি, খুব টেনশনে আছে এই জায়গায়। এর আগে অন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছিলাম, ওখানে ভালো উন্নতি হয় নাই। টেনশন তো অনেক, আমার মেয়ে শরীর অসুস্থ, টেনশন তো লাগবেই। আক্রান্তের তুলনায় শয্যা সংখ্যা কম হওয়ায় হাসপাতাল বাড়ানোর দাবি রোগী ও স্বজনদের। পক্সের থেকে হামের রোগী বেশি এখানে, আর হামের রোগী বেশি হওয়ার কারণে হচ্ছে পক্স হাম কাছাকাছি জায়গায় রাখা হচ্ছে। গত সরকারি ওষুধের পদক্ষেপ নেয় নাই, তো এই কারণে এত বড় মহামারী দেখা দিতেছে। দেখাশোনা ঠিক হইতেছে, কিন্তু ওই আপনার রোগীর থাকা জায়গা কম, সীমিত। হাসপাতালে আরো বাড়ানো দরকার আছে। আর চিকিৎসকরা জানান, হামের উপসর্গ দেখা দিলেই পরামর্শ নিতে হবে। হামের উপসর্গগুলো অন্যান্য ভাইরাল রোগের মতোই জ্বর, সর্দি, কাশি এগুলো হয়, র্যাশ হয়। তো তাদের জন্য উপসর্গ ভেদে চিকিৎসা করতে হয়। যদি হামের লক্ষণ মনে হয়, নিকটবর্তী যে কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গেলে যে কোনো চিকিৎসকের পরামর্শ মতোই হামের চিকিৎসা সম্ভব। হামে সাধারণত শরীর জুড়ে ফুসকুড়ি উঠে, নাক দিয়ে পানি পড়ে এবং চোখ লাল হয়। হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। সরকারও উদ্যোগ গ্রহণ করেছেন এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু সরকারি উদ্যোগ কতটুকু কার্যকর হবে প্রশ্ন থেকে যায় এই বাক্যে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।
দেশের বর্তমান বাস্তবতায় 1 মাসের দায়িত্ব নিয়ে বাজেট প্রণয়ন চ্যালেঞ্জিং বলে মনে করছে নাগরিক প্ল্যাটফর্ম। সকালে ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত প্রাক বাজেট ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। স্থায়ী সমাধানের স্বল্প ও মধ্যমেয়াদী কাঠামো তৈরির পরামর্শ দেন তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। আমি সংবিধানের রক্ষণ। দায়িত্ব নিয়েই জ্বালানি তেল নিয়ে চাপে আছে সরকার। আপাতত সংকট না থাকলেও এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে জনমনে। এর উপর রয়েছে ফ্যামিলি কার্ড সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ। মূল্যস্ফীতির এই সময়ে ব্যয় সংকুলন হচ্ছে পরিচালন ব্যয় থেকে, যা নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ বলে মনে করছে নাগরিক প্ল্যাটফর্ম। চাপের ভিতরে আছে কি পরিস্থিতি। এমন বাস্তবতায় দায়িত্ব গ্রহণের 1 মাসে তড়িঘড়ি করে বাজেট প্রণয়নে নতুন সংকটের আশঙ্কা করছেন সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। পরাবাস্তব বাজেট তৈরি করা হয় পরলৌকিক বাজেটের মতো। দেশের সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতা এবং মূল্যস্ফীতির মধ্যেই এমন পর্যবেক্ষণ তুলে ধরে সংস্থাটি। তাই বাজেটকে বাস্তববাদী করতে স্বল্প ও মধ্যমেয়াদী রোডম্যাপ তৈরির পরামর্শ দেন অধ্যাপক দেবপ্রিয়। একটি স্বল্প মেয়াদী পথরেখা তৈরি করা দরকার এই সরকারের পক্ষ থেকে, এবং যেটার ভিত্তিতে বাজেটটা তৈরি হবে। কিন্তু একই সাথে এইটার একটা মধ্যমেয়াদী চিন্তা যদি জনগণের সামনে না দেওয়া যায়, তাহলে রাজনৈতিকভাবে এটা গ্রহণযোগ্য হবে না। এদিকে অস্থিতিশীল তেলের বাজার নিয়ন্ত্রণে 3 পরামর্শ দেন তিনি। আমদানি বাড়ানো এবং এটা সরবরাহ বাড়ানো, আরেকটা হবে যে এটার থেকে দাম যাতে না বাড়ায়, তাহলে সরকার এই মুহূর্তে যে সমস্ত কর এবং এক্সাইজ এটার উপরে আছে সেগুলোকে কমিয়ে বাজার দামকে সহনীয় রাখা, এবং কোনো একটা সময় তারা এই দাম বাড়াতে বাধ্য। হতাশার ভিড়ে বিএনপির ইস্তেহারে আর্থিক সামাজিক চুক্তিকে ভালো দিক হিসেবে অভিহিত করেছে নাগরিক প্ল্যাটফর্ম। বিএনপি তার ম্যানিফেস্টোতে একটা অত্যন্ত সুন্দর একটা প্রত্যয় ব্যবহার করেছে। এই প্রত্যয়টার নাম হলো ফিসক্যাল সোশ্যাল কন্ট্রাক্ট। এই শব্দটা ওনাদের ম্যানিফেস্টোতে আছে, অর্থাৎ একটা আর্থিক সামাজিক চুক্তি। আপাত দৃষ্টিতে রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে কারিগরি মূল্যায়ন সঠিকভাবে পরিচালনারও তাগিদ দেয় সংস্থাটি। বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছে তারা একটা ইকোনমিক রিফর্ম কমিশন করবে। এইটা এখনই করার সময়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 2013 সালে শাপলা চত্বর হত্যাযোগ্য মামলার অন্যতম আসামি পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে। অতীতের সব ক্রসফায়ারের ঘটনা যাচাই বাছাই শেষে ট্রাইব্যুনালে নেওয়া হবে বলেও জানান আমিনুল ইসলাম। মুদাসসির আলীর প্রতিবেদন। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ব্যাপক দমনপীড়ন চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 5 আগস্টের পর এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়, যার অন্যতম আসামি সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। গ্রেপ্তারের পরদিন মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয় জলিল মণ্ডলকে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 5 এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, শাপলা চত্বর হত্যাযজ্ঞের অন্যতম কুশীলব ছিলেন জলিল মণ্ডল। এই মামলার তদন্ত শেষ পর্যায়ে বলেও জানান তিনি। শাপলা চত্বর হত্যা মামলার মেইন কুশীলব, তার বিরুদ্ধে আমরা অনেক আগে ওয়ারেন্ট ইস্যু করেছিলাম। তদন্ত কার্য প্রায় শেষ পর্যায়ে। রিপোর্ট দাখিল সাপেক্ষে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ আমরা দাখিল করতে সক্ষম হব। এদিকে ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও জাসাসের কবির মোল্লাকে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। 15 এপ্রিল সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এ বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, অতীতের ক্রসফায়ারের ঘটনা যাচাই বাছাই করে ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হবে। যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি, সবগুলো কেসের কপি আমরা সংগ্রহ করছি, সেইগুলো আমরা যাচাই বাছাই করব। আমাদের একটা কমিটি আমরা গঠন করে দিচ্ছি। এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে, এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করব। 1/11 সময় মানবতা বিরোধী অপরাধে যাদের নাম আসবে তাদেরও বিচারের আওতায় আনার কথা জানান আমিনুল ইসলাম। 1/11 সময় যেসব মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে, যদি আমাদের এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত হয়, সেগুলো আমরা তুলে নিয়ে আসব। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।
নিজ মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এনে। দুপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তেই জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে। অনুষ্ঠানে জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, পরিবেশে ভারসাম্য রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের কোনো বিকল্প নেই। এমদাদুল হক খানের রিপোর্ট। বিশ্ব পানি দিবস উপলক্ষে সমন্বিত পানি ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভার আয়োজন করে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে জাতীয় পরিকল্পনা প্রণয়নের তাগিদ দেন জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কাজ চলছে। জলবায়ু পরিবর্তনের আগের যত এস্টিমেট আছে সব বদলে যাবে। পাস্ট ইজ নো লঙ্গার দ্য ফিউচার। ভূগর্ভস্থ পানির অপচয় রোধ করে তার সঠিক ব্যবহারের আহ্বান জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, দিন দিন পানির স্তর নামছে, ঢাকায় যার মাত্রা উদ্বেগজনক। আমরা প্রতি ফোঁটা পানি সংরক্ষণ করব এবং ভবিষ্যতের জন্য নিরাপদ আমরা একটা সুরক্ষামূলক আমরা জীবন যেন আমাদের আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দিতে পারি, সেজন্য আমরা ঐক্যবদ্ধ হব। আর পানি সম্পদ মন্ত্রী বলেন, মানুষের উপকারে আসে না, ভবিষ্যতে এমন কোনো প্রকল্প প্রণয়ন করবে না সরকার। জনগণকে যদি রেজাল্ট দিতে হয়, স্বচ্ছ দায়িত্ব আপনাকে নিয়ে আসতে হবে এবং সেটার জন্য দেশের মানুষ ক্ষতি হবে, ক্ষতির শিকার হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই সরকার সেটা গ্রহণ করব না। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তেই জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। কোন এক্সিএল অফিস দুর্নীতির আবহ জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। এই সুযোগ এর আমল হবে না, এর আমলে দেওয়ার কোনো অবস্থান তৈরি হতে পারে না। আমাদের কমিটমেন্ট, কারণ একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য আমরা এই নির্বাচিত হয়ে জনগণের সামনে উপনীত হয়ে সামনে এসে আমরা এখানে দাঁড়িয়েছি। পানির অপচয় রোধ এবং সঠিক ব্যবহারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মন্ত্রী। পানি জীবন, তাই পানি অপচয় না করে দূষণ কমিয়ে এবং সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এমদাদুল হক খান, মহানসংবাদ, ঢাকা। যথাযোগ্য মর্যাদা এবং চিরায়ত ধারায় এবছরের পহেলা বৈশাখ উদযাপন হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে কথা জানান তিনি। বলেন, বৈশাখ উদযাপনে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রার নামকরণের প্রয়োজন ছিল না। এবারে পহেলা বৈশাখ উদযাপনে অপসংস্কৃতি বা জীবন বিমুখ সংস্কৃতি থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলপনা অঙ্কন ও মেলা অনুষ্ঠিত হবে। আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার বিতর্ক আমাদের জাতিকে আরও বিভক্ত করবে। আমরা এমন কিছু করব না যেটাকে আমরা মৌলবাদী ধ্যান ধারণার বিরুদ্ধে, এটা আপনাকে বলে রাখলাম। আমরা এখানে পশ্চাৎপদ ধ্যান ধারণা এর বিরুদ্ধে গিয়ে আমরা জাতির যেটা মর্যাদা বৃদ্ধি করে সেটা আমরা আনব। একই সড়কে বারবার উন্নয়নের নামে অর্থ লুটপাটের মহড়া চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। সকালে মিরপুরের তালতলা সড়কে ড্রেন ও বাইলেন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। ফুটপাত দখল করে দোকান দেওয়ার প্রবণতা বন্ধ করা হবে বলেও জানান উত্তর সিটির এই প্রশাসক। একই জায়গায় আবার রাস্তা করে আরেক কাজ হবে, সেই কাজটা যাতে বিগত দিনের মতো না হয়। শুধু অর্থ লুটপাট আর জনগণের অর্থ অপচয় আমি করতে চাই না। এই রাস্তাটা যখন হয়ে যাবে, এখানে কি ফুটপাতের দোকান বসবে? সকলের উদ্দেশ্যে বলছি, এই কমিটমেন্টটা আমাকে আজকে করতে হবে। এখানে যদি কেউ এটা করতে চায়, আপনারা স্থানীয়ভাবে বসে এটাকে সমাধান করে আপনারা দিবেন, যাতে করে কেউ ফুটপাতের দোকান বসাতে না পারে। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উত্তর সিটির ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মীর ইমরান হোসেন মিথুন। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার আহ্বান জানান তিনি। সকালে নিজ উদ্যোগে রাজধানীর পল্লবীর ২ নং ওয়ার্ডের নিউ কুর্মিটোলা ক্যাম্প, আবাসন ক্যাম্প ও বেগুনটিলা বস্তি সরজমিনে দেখতে যান ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ড্রেনের লাইন বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেও জলাবদ্ধ তার পাশাপাশি মশা মাছির উপদ্রব বেড়ে যায়। সমস্যার কথা শুনে কাউন্সিলর প্রার্থী ইমরান হোসেন মিথুন এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, ময়লা দ্রুত অপসারণ করে ড্রেনেজ লাইন সচল করার উদ্যোগ নেওয়া হবে।
কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী শিশুসহ 7 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। দুপুরে বাহিনীটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের দক্ষিণ লম্বরি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি বসতবাড়িতে নারী শিশুদের আটকে রাখা হয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর এবার লিভারপুলের কোচ হতে যাচ্ছেন শাবি অ্যালোনসো। জার্মান গণমাধ্যম বিল্ডের দাবি, কোচ শাবি অ্যালোনসো লিভারপুলের স্লটের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় আছেন। 2024 সালে লিভারপুলে স্প্যানিশ কোচের সঙ্গে যোগাযোগ করার পর থেকে দুপক্ষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রয়েছে। স্পোর্ট বিল্ডের মতে অ্যালোনসোর সকল শর্ত পূরণ করলে দায়িত্ব নিতে প্রস্তুত অ্যালোনসো। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের প্রতারণা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংস্কার জরুরি, ফের মন্তব্য বিরোধী দলীয় নেতা। জ্বালানি সাশ্রয়ে মহানগরীর স্কুলে অফলাইন অনলাইনে পাঠদান পরিকল্পনা, এপ্রিলেও তেল সংকট না থাকার আশ্বাস জ্বালানি বিভাগের। বর্তমান বাস্তবতায় বাজেট প্রণয়ন চ্যালেঞ্জিং, মন্তব্য ডক্টর দেবপ্রিয়। স্থায়ী সমাধানে স্বল্প মধ্যমেয়াদী কাঠামো তৈরির পরামর্শ। এবং অনিয়ম দুর্নীতি বরদাস্ত না করার হুঁশিয়ারি পানি সম্পদ মন্ত্রীর। পরিবেশে ভারসাম্য রক্ষায় দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, জানালেন আইনুল নিশাদ। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।